ভা- ভালো আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি, আমিও ভালো আছি। আমরা ক্লাসে ফিরে যাই। স্যার কলেজ কি খুলবে? কলেজ স্কুলে আমি একটু আগে কম্পিউটার টেকনোলজি একটা মেসেজ দেখলাম। সেটা হলো শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন নোটিশ করবে টিভিতে যে কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, সেই দিনই শুধুমাত্র বলা যাবে যে কলেজ খুলবে কিনা। তার আগে আদৌ নিশ্চিত বলা যাচ্ছে না। ঠিক আছে? এই যে আজকে আজকে থেকে আবার কয়েকদিন পর থেকে বলতেছে যে খুলবে, 13 তারিখ খুলে দিবে, এই তারিখ খুলে দিবে। স্যার হ্যাঁ, বলো বলো। যাক, যে করছি বলছে যে ভার্সিটি খোলার পর কলেজ খুলবে কি? এটা তো আমি বলে দিলাম। অ্যাডভান্স শুনে কি খুব খুশি হবা, নাকি ফাইনালি শুনে খুশি হবা? তুমি যদি কোনো সময় রাস্তা দিয়ে হাঁটো, হাঁটতে অ্যাডভান্স হাঁটতে শুনেই খুশি হব। আগে আগে একটু অ্যাডভান্স কথা বলি। সেটা হলো, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, হাঁটতে হাঁটতে মনে করো কোথাও বেড়াতে যাচ্ছ, যেতে যেতে দেখলে যে হঠাৎ করে একটা টাকার বান্ডিল পেয়ে গেলাম। খুশি খুশি হবে কি না? নিশ্চয়ই খুশি হবে। কিন্তু হব। এখন এখন তোমাকে যদি বলা হয় তুমি এই রাস্তা দিয়ে হাঁটো, তোমাকে একটা টাকার বান্ডিল ওখানে রেখে দেওয়া হয়েছে, তুমি নিবা, তুমি যাবে তো অবশ্যই। যে দেখতেছে টাকার বান্ডিল নাই, তখন কি হবে? খুবই অখুশি হবে। সুতরাং আশা করে কোথাও যাওয়া যাবে না। তবে হ্যাঁ, আশা থাকতে হবে, কিন্তু একেবারে নিশ্চিত আশা করে কখনোই কোথাও যাওয়া যাবে না। যাচ্ছ তোমার কাজের জন্য, তুমি চলতেই থাকবা। তারপর যদি কোথাও পেয়ে যাও, তাহলে সেটা ধরে নিবা তোমার ভাগ্যে ছিল, তাই পেয়ে গেছো। ঠিক আছে? আমরা ক্লাসে ফিরে যাই। তো ওই কলেজ খোলার ব্যাপারও বলছি, যেহেতু দেশের প্যান্ডেমিক সিস্টেমে এখানে দেশের অবস্থা কিন্তু প্রতিনিয়তই কিন্তু কম বেশি খারাপ, কোথাও হচ্ছে খারাপ, কোথাও ভালো হচ্ছে। তবে এটা সরকার সিদ্ধান্ত নেবে যে ভালো যদি হয়ে যায় তাহলে হয়তো 13 তারিখ খুলে দিতে পারে, আর যদি পরিস্থিতি ভালো না হয় তাহলে নাও করতে পারে। ঠিক আছে? স্যার যদি আমাদের খুলে দেয় তাহলে কি খুইলাই পরীক্ষা? কখনোই না। আগে ফিজিক্যালি ক্লাস হবে ক্লাসরুমে, তারপর হয়তো পরবর্তীতে পরীক্ষার ডেট জানাবে হয়তো। মিনিমাম কতদিন ক্লাস হবে? মিনিমাম 2 মাসের আগে নয়। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি ক্লাস। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন ক্লাস, কেমিস্ট্রি 65913, এটা বিষয় কোড, প্রথম সেমিস্টার, পঞ্চম অধ্যায়। আমরা পঞ্চম অধ্যায়টা স্কিপ করে আমরা ষষ্ঠ অধ্যায় শেষ করছি, তো পঞ্চম অধ্যায়টা আজকে আমরা করবো। অধ্যায়ের নাম হলো ক্ষয় এবং সংকর ধাতু। ক্ষয়ের ইংরেজি হলো করোশন। আমরা দেখবো আর কি সংজ্ঞা সৌন্দর্যদের। আজকে 35তম ক্লাস করবো আমরা। তড়িৎ পরিবাহিতা এবং তড়িৎ বিশ্লেষণ। আমরা দেখে নেই করোশন বা ক্ষয় কাকে বলা হয়, জেনে। ক্ষয় আমরা জানি, যেমন একটা তোমরা কি দা, বটি ইত্যাদি জিনিস দেখেছো নিশ্চয়ই। এই জিনিসগুলো যদি শীতকালে যদি খোলা পরিবেশে রেখে দেওয়া হয়, অথবা বর্ষাকালে কোথাও খোলা পরিবেশে রেখে দেওয়া হয়, তাহলে কি হবে? সেটা বৃষ্টির পানিতে ভিজে তারপর সেটাতে দেখা যাবে কি তোমার লালচে বা বাদামি বর্ণের একটা রং সৃষ্টি হয়েছে, হবে কি না? মরিচা পড়ে। স্যার ওটাকে মরিচা বলে। থ্যাংক ইউ। তাহলে এখন আমার ধাতব পদার্থটা ছিল হলো লোহা। লোহা মানে আয়রন। হ্যাঁ, আয়রন। এখন পরবর্তীতে আমাদের যেটা সৃষ্টি হচ্ছে বাদামি বর্ণের, লালচে বাদামি বর্ণের, সেটা হলো মরিচা। মরিচের সঙ্গে জানা আছে কারো? মরিচার সঙ্গে জানা আছে কারো? এনিবডি? নাই। Fe2O3.NH2O। N বলতে এখানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, তিনটেই হতে পারে, এই জন্য N বলা হয়েছে। এখানে Nটা ডান দিকে উল্লেখ করে দিতে হয়। N = 1 2 3, এই তিনটা হতে পারে। ঠিক আছে? তাহলে ছিল আমার বিশুদ্ধ ধাতু Fe, আয়রন, হয়ে গেল তোমার কি ফেরিক অক্সাইড। তাহলে অন্য যৌগে রূপান্তর হয়ে যাচ্ছে। মূল যৌগটা যেটা ছিল সেটা আমাদের কি ছিল? যে আয়রন, কিন্তু দেখা যাচ্ছে অন্য যৌগে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে অন্য যৌগে পরিণত হওয়া মানে কি? মূল যৌগটা থেকে ক্ষয় হয়ে যাওয়া। তাহলে এটাই বলা হচ্ছে তোমার কি করোশন বা ক্ষয়। আমরা জানবো। দেখো, যখন কোনো ধাতু পদার্থ বা সংকর ধাতু এর পরিবেশের সাথে রাসায়নিক
বা তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার ফলে তার বৈশিষ্ট্যপূর্ণ ধর্মসমূহ হারিয়ে ফেলে। তার মানে কি, যে যে পদার্থটা বিশুদ্ধ অবস্থায় ছিল সেটা অন্য যৌগে রূপান্তর হয়ে যাচ্ছে, এটা হলো বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম হারিয়ে ফেলে বা অন্য কোনো যৌগে পরিণত হয়, তাকেই বলা হচ্ছে তোমার কি ক্ষয় বা করষণ। যেমন আমরা দেখি, আমরা তোমরা নিশ্চয় দেখে থাকবা, আমরা দা বটির কথা বললাম, লোহার কথা বললাম, আরো যদি দেখে থাকো তামা বা কপার, এটা যদি দেখে থাকো তাহলে দেখবা এই তামা বা কপারের মধ্যে যদি স্যাঁতসেঁতে আবহাওয়ায় ভেজে তাহলে দেখা যাবে একটা নীল বর্ণের একটা যৌগ ওখানে সৃষ্টি হয়। এটাই হলো কপার সালফেট। এটা হলো কপার সালফেট যৌগ তৈরি হয়। তাহলে ছিল কপার হয়ে যায় কপার সালফেট, মানে অন্য যৌগে রূপান্তর আছে। তাহলে এই মূল যৌগ থেকে আস্তে আস্তে অন্য যৌগে রূপান্তর হয়ে যৌগটা কমে যায়, মানে মূল ধাতুটা কমে যায়। সেটাই হলো করষণ বা ক্ষয়। আমরা উদাহরণ হিসেবে নিচ্ছি এখানে সবচেয়ে সহজ উদাহরণ, লোহায় মরিচা পড়া। বিশুদ্ধ লোহা যখন পানি বা বাতাসের সংস্পর্শে দীর্ঘদিন থাকে তখন পানি বা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লালচে বর্ণের মরিচা সৃষ্টি করে। ইহাই হলো ক্ষয় বা করষণ। তাহলে করষণ জিনিসটা বোঝা গেছে যে একটা মূল বিশুদ্ধ ধাতু অন্য যৌগে রূপান্তর হয়ে যাওয়াটাই হলো তোমার কি করষণ বা ক্ষয়। বোঝা গেছে? জি স্যার। ওকে, একটা এক্সাম্পল আমরা বিক্রিয়া দেখাইছি। এখানে দেখো আয়রন ছিল মূল যৌগ, আমরা দা বটি যেটা বললাম, তার সাথে বাতাসের অক্সিজেন এবং পানি বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে Fe2O3.NH2O। এটাই হলো মরিচা। আর ডান দিকে লেখা আছে এন এর মান, এখানে ভুলেছে, এখানে এনটা দেওয়া হয়নি, বুঝে নিবে এখানে এন আছে। এন এর মান হবে 1 2 3 ইত্যাদি, এই তিনটাই। এটাই হলো মরিচার সংকেত। এবার আসি আমরা করষণের প্রকারভেদ। করষণ কত প্রকারের হয়? সাধারণ করষণ দুই প্রকারের হয়। একটা হলো তোমার কি শুষ্ক করষণ বা রাসায়নিক করষণ, আর একটা আর্দ্র করষণ বা তোমার তড়িৎ রাসায়নিক করষণ। হ্যাঁ, করষণ কত প্রকার? দুই প্রকার, একটা শুষ্ক করষণ বা রাসায়নিক করষণ, আর একটা আর্দ্র করষণ বা তড়িৎ রাসায়নিক করষণ। এখন এই দুটা ডিটেলস আমরা জানবো। প্রথমে শুষ্ক করষণটাই আমরা জানবো। শুষ্ক করষণ বা রাসায়নিক করষণ, যখন কোনো একটি ধাতব পদার্থ গ্যাস বা আর্দ্রতার সরাসরি সংস্পর্শে আসে। গ্যাসীয় পদার্থ যেমন বাতাসের অক্সিজেন হতে পারে, সালফার ডাইঅক্সাইড হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে ইত্যাদি, যে সমস্ত গ্যাস আছে, বা আর্দ্রতা মানে কি জলীয় বাষ্প হতে পারে, এগুলার সংস্পর্শে সরাসরি আসে, তখন যে ধরনের করষণ হয় তাকেই বলা হচ্ছে তোমার কি শুষ্ক করষণ বা রাসায়নিক করষণ। তার মানে এটা জলীয় বাষ্প বা গ্যাসীয় পদার্থের সংস্পর্শে আসার ফলে যে ধরনের করষণ ঘটে সেটাই হচ্ছে তোমার কি শুষ্ক বা রাসায়নিক করষণ। এ ধরনের করষণে ধাতু পদার্থ এবং এর পরিবেশের জারক উপাদানে, জারক পদার্থ কাকে বলা হয়? যে সকল পদার্থ অন্য পদার্থকে জারিত করে নিজে বিজারিত হয়, সে সকল পদার্থগুলোকে বলা হচ্ছে জারক পদার্থ। জারক পদার্থ এখানে অক্সিজেনটা এখানে কাজ করে জারক পদার্থ হিসেবে। এরপরে এসে আমরা আর্দ্র করষণ বা তড়িৎ রাসায়নিক করষণ, এটা ইম্পর্টেন্ট আমরা দেখব। যখন কোনো ধাতব পদার্থকে তরলে নিমজ্জিত করা হয়, যেমন ধাতব পদার্থকে যদি আমরা লোহা বা কোনো লোহা জাতীয় পদার্থকে যদি আমরা পানির মধ্যে ডুবায় রাখি বা নিমজ্জিত করা হলো, তখন যে ধরনের করষণ ঘটে, আগেরটা হলো গ্যাসীয় বা জলীয় বাষ্প, আর এটাতে হচ্ছে তোমার কি যে তরলে নিমজ্জিত করা হয়, সেটা পানি হতে পারে, অন্য কোনো তরল হতে পারে। যে কোনো তরলের মধ্যে যদি ডুবায় রেখে সেটা যে করষণটা করবে সেটাকে বলা হচ্ছে তোমার কি আর্দ্র করষণ বা তড়িৎ রাসায়নিক করষণ। তরলে নিমজ্জিত অবস্থায় এই করষণ ঘটে বলে এই করষণকে আরেকটা নাম বলা হয়েছে ইমার্সড করষণও বলা হয়ে থাকে। ইমার্সড, রস্বই মায়াকার মুতস্বরে দ, ইমার্সড। বোঝা গেছে? এ ধরনের করষণের ফলে ধাতু পদার্থ ও এর পরিবেশের মধ্যে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া ঘটে। তড়িৎ রাসায়নিক বিক্রিয়াটা কি জিনিস আমরা দেখবো। বিদ্যুৎ প্রবাহের ফলে, অর্থাৎ গলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো তরলের মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহ চালনা করে ওই পদার্থটা ভেঙে যায় এবং অন্য কোনো নতুন পদার্থের সৃষ্টি করে, তাকেই বলা হচ্ছে তোমার কি তড়িৎ রাসায়নিক বিক্রিয়া। তাহলে এটা আমরা পরবর্তী, এটাকে ইলেকট্রোলাইসিস রিঅ্যাকশনও বলা হয়ে থাকে। আমরা পরবর্তী যে জানবো এটা পরে। এবার এবার আসি বায়ুমণ্ডলীয় করষণ, অর্থাৎ শুষ্ক করষণের কিছু প্রকারভেদ। তিনটা করষণ প্রকারভেদ বায়ুমণ্ডলীয় করষণ আমরা জানবো। বায়ুমণ্ডলীয় করষণ হলো একটি ক্ষয়কারক ক্রিয়া
যা বায়ুমণ্ডলীয় পরিবেশে একটি ধাতব পদার্থের পৃষ্ঠের উপর সংঘটিত হয়। যেটা আমরা বললাম যে লোহা জাতীয় পদার্থকে যদি স্যাঁতসেঁতে আবহাওয়ায় ফেলে রাখি, তাহলে বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের উপস্থিতিতে ওটা কি হবে, মরিচা পড়বে। তাহলে এটাই হলো তোমার কি বায়ুমণ্ডলীয় করোশন। এই যে বলা হয়েছে বৃষ্টি, কুয়াশা এবং ঘনীভূত পদার্থের কারণে ধাতব পৃষ্ঠ আর্দ্র বা ভিজা থাকলে এটি সহজে ঘটে। বায়ুমণ্ডলীয় করোশন একটি জটিল প্রক্রিয়া, কারণ এই প্রক্রিয়া পরস্পরের উপর ক্রিয়াশীল এবং সর্বদা পরিবর্তিত হয়, এমন যেমন আবহাওয়ার অবস্থা, অর্থাৎ বর্ষাকালে বেশি ঘটে, শীতকালে ঘটে বেশি, কিন্তু অন্যান্য যেগুলোতে জলীয় বাষ্প কম থাকে সেই সময় কিন্তু কম ঘটে। বায়ু দূষক সমূহ, অর্থাৎ যে সকল পদার্থ দ্বারা বায়ু দূষিত হয়, যেমন সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই সমস্ত পদার্থকে বায়ু দূষক বলা হয়। তারপর হচ্ছে ধাতব পদার্থের অবস্থা, অর্থাৎ কোন ধাতু এই পদার্থটা আমাদের পরিবেশে ভুক্ত। যেমন সোনাকে যদি আমরা পরিবেশে রেখে দেওয়া হয়, সোনা কিন্তু মরিচা পড়বে না, কিন্তু লোহাতে মরিচা পড়বে। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে ধাতব পদার্থের অবস্থাটাও এই করোশনের জন্য কি নির্ভরশীল। ফলে এই ফ্যাক্টর মানে তোমার কি যে সমস্ত প্রভাবকগুলো বা নিয়ামকগুলো তোমার কি ওই মরিচা পড়তে সহায়তা করে, সেগুলোকে বলা হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টর সমূহের যৌথ প্রভাব করোশনের হার যথেষ্ট পরিবর্তিত হয়। অর্থাৎ ওই ফ্যাক্টরগুলো, আবহাওয়া যদি স্যাঁতসেঁতে বেশি থাকে, এটা হলো তোমার একটা ফ্যাক্টর। বায়ু দূষক সমূহ বেশি থাকে, তখনও তোমার মরিচা বেশি পড়তে পারে, বা ধাতব পদার্থ অনুযোগে রূপান্তর হতে পারে, এটা একটা ফ্যাক্টর। ধাতব পদার্থের অবস্থা, এটাও একটা ফ্যাক্টর। এগুলাকে বলা হচ্ছে ফ্যাক্টর বা নিয়ামক বলা হয়। বায়ুমণ্ডলীয় করোশন আবার 3 প্রকার বলছে। কি কি? শুষ্ক বায়ুমণ্ডলীয় করোশন। বায়ুমণ্ডলে অবস্থিত সকল ধাতব পদার্থ, যে সকল ধাতুর অক্সাইড গঠনের জন্য ঋণাত্মক মুক্ত শক্তি আছে। ঋণাত্মক মুক্ত মানে নেগেটিভিটি। তার মানে কি, যে সকল পরমাণু খুব সহজে ইলেকট্রন কি করতে পারে, ত্যাগ করতে পারে, গ্রহণ করতে পারে, সেগুলাকে বলা হচ্ছে তোমার কি ইলেকট্রোনেগেটিভিটি। অর্থাৎ যেমন সোডিয়াম খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে, অর্থাৎ ইলেকট্রন মুক্ত করতে পারে। এই ধরনের শক্তিটা যাদের বেশি আছে, সেগুলা তোমার কি বায়ুমণ্ডলীয় করোশন ঘটে, এবং সেটা শুষ্ক বায়ুমণ্ডলীয় করোশন। যেমন সোডিয়াম মুক্ত অবস্থায় রাখলে সাথে সাথে অক্সিজেন দ্বারা কি বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড, পরবর্তী জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে তোমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তারপর আছে স্যাঁতসেঁতে বায়ুমণ্ডলীয় করোশন। একটি নির্দিষ্ট আর্দ্রতা স্তর, যেখানে প্রচুর পরিমাণে পানির অণুর অ্যাডজর্পশন, তার মানে কি শোষণ ঘটে, ফলে ধাতব পদার্থের উপর স্যাঁতসেঁতে আর্দ্রতা বিশিষ্ট আবরণ সৃষ্টি হয়। তার মানে কি বলা হচ্ছে, এখানে একটি নির্দিষ্ট আর্দ্রতা স্তর, অর্থাৎ একটা জলীয় বাষ্পের পরিমাণ বাতাসের মধ্যে যদি একটা নির্দিষ্ট পরিমাণের থেকে বেশি থাকে, তখন কিন্তু এই ধরনের স্যাঁতসেঁতে বায়ুমণ্ডলীয় করোশন ঘটে। কিন্তু যদি জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাহলে এই স্যাঁতসেঁতে বায়ুমণ্ডলীয় করোশনটা ঘটে না। যেমন শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাহলে ওইটা তখন স্যাঁতসেঁতে বায়ুমণ্ডলীয় করোশন হতে পারে। আরেকটা আছে আর্দ্র বায়ুমণ্ডলীয় করোশন। শিশির, মহাসাগরের বাতাসে ভাসমান জলীয় সূক্ষ্ম কণা, বৃষ্টির পানি ইত্যাদি কারণে ধাতব পদার্থের উপর আর্দ্র আবরণ গঠিত হয়। এটাই হলো তোমার কি আর্দ্র বায়ুমণ্ডলীয় করোশন। তার মানে এটা যে লোহার উপরে যদি বৃষ্টির ফোঁটা তোমার পড়ে থাকলো, তাহলে সেই ক্ষেত্রে লোহার উপর যে লালচে বাদামি রঙের দাগ পড়ে, সেটা তোমার কি আর্দ্র বায়ুমণ্ডলীয় করোশন। এবার বায়ুমণ্ডলীয় করোশনের ক্রিয়া কৌশল, কিভাবে বায়ুমণ্ডলীয় করোশন ঘটে সেটা আমরা এখন দেখব। বায়ুমণ্ডলীয় করোশনের 2টি গুরুত্বপূর্ণ বিক্রিয়া ঘটে। একটি হলো ধাতব গ্যাস জাতীয় বিক্রিয়া, অর্থাৎ ধাতব পদার্থের সাথে গ্যাসীয় পদার্থের বিক্রিয়া। অপরটি হলো ধাতব তরল জাতীয় বিক্রিয়া। তার মানে এক ধাতুর সাথে আরেকটা তরল জাতীয়, অর্থাৎ ওই যে স্যাঁতসেঁতে আবহাওয়া বলছি বা তোমার জলীয় বাষ্প বলতেছি, এইগুলোর সাথে আরেকটা বিক্রিয়া। ধাতব তরল জাতীয় বিক্রিয়ায় তরল খালি চোখে দৃশ্যমান হয় না, অর্থাৎ জলীয় বাষ্প আমরা খালি চোখে দেখতে পাই না। তাহলে এটা আমরা এখানে ভিতরে ভিতরে ঘটে, কিন্তু আমরা দৃশ্যমান হয় না। পানির উপস্থিতিতে শিশিরাঙ্ক এর অনেক নিচে বিক্রিয়াটি সংঘটিত হয়। অক্সাইড আবরণ গঠন এবং ভাঙনের যৌথ প্রভাবের ফলে বায়ুমণ্ডলীয় করোশন ঘটে। শোনা যাচ্ছে না? হ্যাঁ, তাহলে কি বললাম, অক্সাইড আবরণ গঠন এবং ভাঙনের যৌথ প্রভাবের ফলে বায়ুমণ্ডলীয় করোশন কিছু শোনা যাচ্ছে না? আমি তো হেডফোন লাগিয়ে আছি।
স্যার আমি তো শুনতে পাচ্ছি। আছে, তাহলে যাদের শুনতে শোনা আছে না তাদের মানে ওখানকার নেটওয়ার্কের প্রবলেম। বায়ুমণ্ডলীয় বায়ু বা অক্সিজেন দ্বারা ধাতব পদার্থের জারণের ফলে ধাতব পৃষ্ঠের উপর অক্সাইড বা হাইড্রোক্সাইড আবরণ তৈরি হয়। কি বললাম? বায়ুমণ্ডলীয় বায়ু বা অক্সিজেন, সাধারণত এখানে অক্সিজেনটাই মিন করে থাকে। অক্সিজেন দ্বারা ধাতব পদার্থের জারণ, অর্থাৎ ধাতুর সাথে যেমন সোডিয়ামের সাথে অক্সিজেন, সোডিয়াম অক্সাইড যে জারণ ঘটলো, ধাতব পৃষ্ঠের উপর সেই অক্সাইডের একটা আবরণ পড়ে বা হাইড্রোক্সাইডেরও আবরণ তৈরি হতে পারে। অ্যানোড এবং ক্যাথোড এই দুটো আমরা আগামী ক্লাসে আমরা দেখবো না। অ্যানোড এবং ক্যাথোডের সংঘটিত বিক্রিয়ার সমতার মাধ্যমে বায়ুমণ্ডলীয় করষণ অগ্রসর হয়। অ্যানোড ক্যাথোড আমরা আজকে এই ক্লাসে করা হয়নি, আগামী ক্লাস করবো না। অ্যানোডীয় জারণ বিক্রিয়া হলো ধাতব পদার্থের দ্রবীভূতকরণ এবং ক্যাথোডীয় বিক্রিয়া হলো অক্সিজেন বিজারণ বিক্রিয়া। অর্থাৎ একটা হলো অক্সিজেনের সাথে বিক্রিয়া, আর একটা হচ্ছে তোমার কি যে অ্যানোডে যে ধাতব পদার্থের দ্রবীভূত করা, অর্থাৎ ওই পদার্থটা তোমার কি ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে চলে আসে, সেটাই হলো তোমার কি জারণ বিক্রিয়া। আমরা দেখবো না আগামী ক্লাসে এটা। তারপর এখানে কিছু আলোচনা করবো। অ্যানোডীয় বিক্রিয়া দেখো, বায়ুমণ্ডলীয় করষণে ধাতব পদার্থ ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন Mn+ আয়নে পরিণত হয়। এম তে মেটাল, মেটাল মানে কি ধাতু। এন বলতে এখানে বোঝাচ্ছে কোনো ধাতু একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, কোনোটা দুইটা ত্যাগ করতে পারে, কোনোটা তিনটা ত্যাগ করতে পারে। ওই জন্য এন দ্বারা এখানে ইন্ডিকেট করা হয়ে গেছে যে N+, 1+ হতে পারে, 2+ হতে পারে, 3+ হতে পারে, 4+ হবে না, 3+ পর্যন্তই সীমাবদ্ধ। বিক্রিয়া দেখি এখন। এই দেখো, এম মেটাল ধাতব পদার্থ, এন সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে Mn+ আয়ন উৎপন্ন করছে। তার মানে কি ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করার ফলে এখানে অর্ধ জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। আমরা জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া পড়েছিলাম এই ধারণা হতে, তাহলে সেই বিক্রিয়া এখানে ঘটে। এটা কোথায় ঘটে? অ্যানোডে। আর ক্যাথোডে কি ঘটে দেখো, যদি ধাতব পৃষ্ঠ বা সারফেস ইলেকট্রোলাইট খুব পাতলা স্তর হিসেবে থাকে, ধাতুর পৃষ্ঠ তার মানে উপরের পৃষ্ঠটা যদি খুব পাতলা স্তর হিসেবে থাকে, নিরপেক্ষ বা সামান্য অম্লীয় হয়, কি বলা হলো সামান্য অম্লীয়, অর্থাৎ আমরা অ্যাসিড জাতীয় হয় অথবা নিরপেক্ষ হয়, তখন নিম্নলিখিত বিক্রিয়াটি সংঘটিত হয়। বিক্রিয়াটি কি করে দেখো, হাইড্রোজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, হাইড্রোজেন অণু উৎপন্ন করবে, দুইটা হাইড্রোজেন আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন অণু গঠন করবে। তবে এই বিক্রিয়াটি বেশিরভাগই আমাদের কি সচরাচর দেখানো হয় না। এতে কিন্তু অধিকাংশ ধাতব পদার্থ এবং সংকর ধাতুর বায়ুমণ্ডলীয় করষণ ক্ষেত্রে বিক্রিয়াটিকে গ্রাহ্য করা হয় না। তার মানে কি খুব বেশি আমরা এটা সচরাচর দেখাই না, শুধুমাত্র অক্সিজেনের বিজারণ বিক্রিয়াটাকেই ধরা হয়ে থাকে। এটাই আমরা দেখবো পরবর্তীতে। দেখো, বায়ুমণ্ডলীয় অক্সিজেনের বিজারণ বিক্রিয়া একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যাতে অক্সিজেন সহ পানির উপস্থিতিতে ইলেকট্রন গ্রহণ করে। আমরা আগে দেখলাম এখানে ইলেকট্রন ত্যাগ করছে, এটা কিন্তু গৌণ, মুখ্য না। এখানে ইলেকট্রন ত্যাগ করছে ধাতু, তাহলে আরেকজনকে ইলেকট্রন গ্রহণ করতে হবে, এই গ্রহণটা ঘটবে এখানে। প্রায় নিরপেক্ষ ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট মানে কি তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য কাকে বলা হয়? যে সকল পদার্থ দ্রবীভূত বা গলিত অবস্থায় বিদ্যুৎ প্রবাহ চালনা করলে ওই পদার্থটা বিদ্যুৎ প্রবাহের সাথে সাথে অন্য পদার্থে রূপান্তরিত হয়, সে সকল পদার্থগুলোকে বলা হচ্ছে তোমার কি ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য। এবং ওই ঘটনাটিকে বা পদ্ধতিটাকে বলা হয় কি ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। তাহলে কি বললাম, ইলেকট্রোলাইট দ্রবণে বায়ুমণ্ডলীয় করষণের জন্য অক্সিজেনের বিজারণ বিক্রিয়া নিম্নলিখিত করা হলো। আমরা দেখি বিক্রিয়াটা। এই দেখো, অক্সিজেন পানি 4টা ইলেকট্রন, এখানে আমরা দেখলাম এন সংখ্যক ইলেকট্রন ত্যাগ করছে। আর এন বলতে এখানে 1 2 3 4 ইত্যাদি হতে পারে, আমরা এখানে বলিনি। তাহলে এখানে 4টা ইলেকট্রন গ্রহণ করছে অক্সিজেন পরমাণু পানির সাথে যৌথভাবে করে 4টা হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করছে। তাহলে ওখানে ছিল আমাদের দেখো Mn+, আর এখানে হলো তোমার কি হাইড্রোক্সাইড মাইনাস। তাহলে ওখানে প্লাস আর মাইনাস সবসময় বিপরীতমুখী দুইটা আয়ন আকর্ষণ করে। এই আকর্ষণ করার ফলে তখন ধাতুর সাথে এই হাইড্রোক্সাইড যুক্ত হয়ে ধাতুর হাইড্রোক্সাইড যৌগ তোমার কি রূপান্তরিত হয়। ছিল এম মানে কি মেটাল, হয়ে গেল ধাতুর হাইড্রোক্সাইড বা অক্সাইড। তাহলে এই মূল যৌগটা তোমার কি ধাতু থেকে অন্য যৌগে রূপান্তর হচ্ছে, তাহলে এটাই তোমার কি করষণ।
কিন্তু উপরোক্ত বিক্রিয়াটি দুই ধাপে স্যার সম্পন্ন। আগের স্লাইডটা একটু দেখাবেন। হয়েছে? স্যার হয়েছে স্যার। এই বিক্রিয়াটা কিন্তু দুই ধাপে সংঘটিত হয়। আমরা একবারে দেখাচ্ছি, দুই ধাপে এখন ভেঙে ভেঙে দেখাবো। এই যে মাঝখানে একটা মধ্যবর্তী উৎপাদ হিসেবে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয়, সেই পদার্থ আমরা এবার দেখাবো। অক্সিজেন পানির সাথে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, করে হাইড্রোজেন পারঅক্সাইড আর দুইটা হাইড্রোক্সাইড আয়ন। এখানে কিন্তু 4টা হাইড্রোক্সাইড আয়ন ছিল, তাহলে প্রথম ধাপে করলো দুইটা হাইড্রোক্সাইড আয়ন। পরবর্তীতে আবার সেই হাইড্রোজেন পারঅক্সাইড দুইটা ইলেকট্রন আবার গ্রহণ করবে, 4টা ছিল, প্রথম ধাপে 2টা, আবার পরবর্তী ধাপে 2টা। এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে তখন 2টা হাইড্রোক্সাইড আয়ন, তাহলে এখানকার 2টা হাইড্রোক্সাইড আয়ন, এখানকার 2টা হাইড্রোক্সাইড, তাহলে কয়টা হলো? 4টা। এই যে 4টা আমরা এখন দুইটা যদি যোগ করি, অক্সিজেন হাইড্রোজেন পারঅক্সাইড ডান দিকে আর বাম দিকে কেটে গেল, পানি থাকলো, 2টা ইলেকট্রন 4টা ইলেকট্রন, 2টা হাইড্রোক্সাইড আয়ন 4টা হাইড্রোক্সাইড, অর্থাৎ এই বিক্রিয়াটা তোমার কি চলে আসলো। বোঝা গেছে? এখন আমরা একটু ছকের সাহায্যে একটু দেখো বায়ুমণ্ডলে কিভাবে করশনটা ঘটে। প্রথমে দেখলাম বায়ুমণ্ডলে এপাশেও বায়ুমণ্ডল, এই পাশেও বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল হচ্ছে সারফেস ইলেকট্রোলাইট। সারফেস মানে কি? পৃষ্ঠের দিকে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো থাকে সেটাই বলা হচ্ছে সারফেস ইলেকট্রোলাইট। অক্সিজেন পরিবহন ঘটে। কিভাবে ঘটে দেখো এখন, ধাতব আয়ন সমূহের দ্রবণে প্রবেশ। ওই যে এন সংখ্যক প্লাস আয়ন যে উৎপন্ন করলো আমরা বিক্রিয়াতে দেখালাম, ওইগুলো তোমার কোথায় প্রবেশ করবে? দ্রবণে। তারপরে পাতলা আবরণ ইলেকট্রোলাইট ক্যাথোডীয় বিক্রিয়া, এই পাশে অ্যানোড এই পাশে ক্যাথোড। ক্যাথোডীয় বিক্রিয়াতে কি ঘটে দেখো, অক্সিজেন প্লাস পানি প্লাস ওই যে 4টা ইলেকট্রন, আমরা একটু আগে এই বিক্রিয়াটা দেখালাম, এই বিক্রিয়াটা ঘটে তোমার কি? ক্যাথোডে। ক্যাথোডে দেখানো হয়েছে। আর এই বিক্রিয়াটা অ্যানোডে, এই যে আমরা উপরের দিকে দেখাইছি, এই যে এখানে স্লাইডে দেখাচ্ছি, এটা ঘটে অ্যানোডে। আর ওই যে অ্যানোডীয় বিক্রিয়া দেখছি আমরা, আর এই বিক্রিয়াটা ঘটে কোথায়? ক্যাথোডে। এই যে ক্যাথোড, এটা অ্যানোড, এটা কি? ক্যাথোডে ঘটছে। এই অ্যানোড থেকে ইলেকট্রন ট্রান্সফার হয়, ওই যে তোমার ক্যাথোডে চলে যায়। ক্যাথোড চলে যায়, হ্যাঁ বুঝিনি, আবার বলো। অ্যানোড থেকে ক্যাথোডে আসতেছে। ইয়েস, ইলেকট্রনটা অ্যানোড থেকে ক্যাথোডে যাচ্ছে, ইলেকট্রন ট্রান্সফার এখানে দেখানো হয়েছে। তাহলে এই ক্যাথোডে ইলেকট্রনটা যাওয়ার ফলেই কিন্তু এই বিক্রিয়াটা, এই যে এখানে ইলেকট্রন ক্যাথোড কি পেলো, ফলেই তোমার কি বিক্রিয়াটা সংঘটিত হয়। যদি অ্যানোড থেকে ইলেকট্রনটা ক্যাথোডে না ট্রান্সফার হতো তাহলে এই বিক্রিয়াটা সংঘটিত হতো। তাহলে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন ট্রান্সফার হয়ে বিক্রিয়াটা সংঘটিত হলো। আর এই যে হাইড্রোক্সাইড আয়নটা উৎপন্ন হলো, তখন M+ আয়নের সাথে এই হাইড্রোক্সাইড যুক্ত হয়ে তোমার উৎপন্ন হবে তোমার কি? ধাতুর হাইড্রোক্সাইড। এবং ধাতুর হাইড্রোক্সাইড হলে ধাতু ছিল বিশুদ্ধ, হয়ে গেল ধাতুর হাইড্রোক্সাইড, মানে ধাতুটা অন্য যোগে রূপান্তর হয়ে গেল। তাহলে এটাই হলো তোমার কি? করশন। এই যে করোডিং বা ধাতু পদার্থের সংকর ধাতুর করোডিং ঘটলো, মানে কি? করশন ঘটলো। বোঝা গেছে? এই যে ছকের নিচে লিখছি আমরা বায়ুমণ্ডলীয় করশনের কি ক্রিয়া কৌশল, কিভাবে বিক্রিয়াগুলো অ্যানোড আর ক্যাথোডে বিক্রিয়াগুলো সংঘটিত হচ্ছে সেটাই এখানে দেখানো হয়েছে। বোঝা গেছে? এবার এই হলো বায়ুমণ্ডলীয় করশনের ক্রিয়া কৌশল শেষ। এই ছকটা হলো সংক্ষিপ্ত সার, আর ওই পাশে ডিটেলস আমরা বর্ণনা করে দিচ্ছি বিক্রিয়া সময়। এখানে আমরা ছকের সাহায্যে খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করা হয়েছে। এখন এই বায়ুমণ্ডলীয় করশন কি কি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই প্রভাবগুলো এখন জানবো আমরা। এই যে ফ্যাক্টর সমূহ বা নিয়ামক সমূহ, প্রথমে আছে আর্দ্রতা 60% এর নিচে হলে ধাতব পদার্থ যেমন আয়রন এর উপর প্রাথমিক অক্সাইড আয়রন তৈরি হয়, অর্থাৎ আয়রনের উপর একটা অক্সাইড, ফেরিক অক্সাইড তৈরি হয়। আর্দ্রতা বেড়ে যদি 60% উপরে হলে প্রাথমিক অক্সাইড আবরণ ভেঙে যায়, ফলে ধাতব পদার্থের বায়ুমণ্ডলীয় করশন ঘটে। তার মানে কি, আর্দ্রতা যদি কম থাকে তাহলে এ ধরনের করশন খুব বেশি ঘটে না, আর্দ্রতা যদি বেশি থাকে তাহলে করশনটা বেশি ঘটে। বোঝা গেছে? ধাতব পদার্থের বৈশিষ্ট্যপূর্ণ ধর্মের উপর বায়ুমণ্ডলীয় করশন নির্ভর করে। তার মানে কি, ওই যে বললাম সোনার উপর যদি আমরা বায়ুতে ফেলে রাখি কোনো মরিচা বা কোনো ধরনের যৌগ উৎপন্ন হয় না, তখন তাহলে ধাতব পদার্থ আয়রন যদি ফেলে রাখি তাহলে এটার উপর খুব সহজে তোমার কি? মরিচা পড়ে। তার মানে কোন ধাতুর উপরে দ্রুত ঘটে, কোনটার উপরে কি? আস্তে ঘটে। তাহলে সেটাই বলা হয়েছে এখানে
ধাতব পদার্থের বৈশিষ্ট্যপূর্ণ ধর্মের উপর বায়ুমণ্ডলীয় করোশন নির্ভর করে। যদি অক্সাইড আবরণের উচ্চ সংরক্ষণমূলক ক্ষমতা থাকে, তার মানে কি বিক্রিয়া করার ক্ষমতাটা বেশি থাকে, তাহলে তোমার কি বেশি করোশন ঘটবে। আর যদি কম থাকে তাহলে তোমার কি কম। এখানে বলা হচ্ছে দেখো, যেমন ক্রোমিয়ামের করোশন ঘটবে না, তার মানে ক্রোমিয়াম বাতাসে ফেলে রাখলে তোমার ক্রোমিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া সহজে করে না, পানির সাথেও বিক্রিয়া করে না, তার মানে করোশন ঘটে না। কিন্তু যদি এই ওই যে বলা হয়েছে একটা আবরণ, ওই যে ক্রোমিয়ামের উপর একটা আবরণ জাতীয় পদার্থ থাকে, ওই আবরণটা যদি অক্সাইডের সাথে মানে যে করেই হোক অক্সাইডে রূপান্তরিত হয় এবং ফাটল বৃদ্ধি পায়, অর্থাৎ এখানে অক্সাইডটা সামান্য যদি একটু সরে যায়, তাহলে সেখানে তোমার কি তড়িৎ রাসায়নিক সেল বা কোষ তৈরি হয়, তখন তোমার করোশন ঘটতে পারে। তাহলে কি বোঝা গেল? উচ্চ সংরক্ষণমূলক ক্ষমতা, তার মানে কি আমি সহজে কারোর সাথে বিক্রিয়া করবো না ততক্ষণ পর্যন্ত উপরে যে একটা প্রলেপ দেওয়া আছে সেই প্রলেপটা যতক্ষণ পর্যন্ত ফিক্স থাকবে ততক্ষণ পর্যন্ত বাতাসের বা অক্সিজেনের বা তোমার কি জলীয় বাষ্পের সাথে সংস্পর্শে আসতে পারে না ভিতরের পদার্থটা, ফলে তোমার কি হয় করোশনটা ঘটে না। কিন্তু যদি ওখানে যদি কোনো মানুষ আঘাতপ্রাপ্ত করে বা কোনো কিছু ধাতব পদার্থে বাড়ি দেয়, তাহলে ওখানে কি হবে, ওই উপরের আবরণটা সরে যাবে, তখন তোমার কি করোশন। এবার আসি বায়ুমণ্ডলে উপস্থিত ভাসমান কণাসমূহ বায়ুমণ্ডল করোশনকে প্রভাবিত করে। তার মানে কি বলা হয়েছে, এই যে ভাসমান কণা বলতে বোঝা যাচ্ছে জলীয় বাষ্প, অক্সিজেন, তার মানে অন্যান্য নিয়ামক হতে পারে, গ্যাস হতে পারে, সালফার ডাইঅক্সাইড হতে পারে, নাইট্রোজেন অক্সাইড জার পদার্থ হতে পারে ইত্যাদি। এই যে বিয়োজিত হয় এমন খনিজ লবণ যেমন অ্যামোনিয়াম সালফেট, সংখ্যাটা দেওয়া আছে NH4 ব্র্যাকেটে 2, তারপরে SO4 ও সোডিয়াম ক্লোরাইড, এই পদার্থগুলো খুব সহজেই বিয়োজিত হয়, ফলে এগুলার করোশন দ্রুত ঘটে। বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন সক্রিয় গ্যাসকে অ্যাবজর্ব করতে পারে, অ্যাবজর্ব মানে কি শোষণ করা, এমন পদার্থ যেমন চারকোল, কার্বন ব্ল্যাক, গ্রাফাইট ইত্যাদি, এই যেগুলা গ্যাসকে খুব সহজেই শোষণ করতে পারে সেগুলার কি করোশন বেশি ঘটে। যাদের অল্প পরিমাণ অ্যাবজর্পশন ক্ষমতা আছে, যেমন দানাদার সিলিকা, যদি উপরের ভাসমান কণাসমূহ রাসায়নিকভাবে সক্রিয় হয় তাহলে করোশন হারকে বৃদ্ধি করবে। তার মানে কি বলছে, ওই যে ভাসমান যে কণাগুলোর জন্য তোমার কি করোশন ঘটে সেগুলা যদি তোমার কি বেশি সক্রিয় হয় তাহলে করোশন হারকে বৃদ্ধি করবে, আর যদি নিষ্ক্রিয় হয় তাহলে করোশন হারকে মন্থর করবে। বায়ুমণ্ডলে উপস্থিত অপদ্রব্য সমূহ দ্বারা বায়ুমণ্ডলীয় করোশন প্রভাবিত হয়। তার মানে কি অপদ্রব্য মানে যেগুলো বললাম যে সমস্ত নিয়ামক গুলো থাকে, কি কি থাকতে পারে, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড, ওজোন, নাইট্রোজেনের যৌগ, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড ইত্যাদি, নাইট্রিক অক্সাইড ইত্যাদিরা বায়ুমণ্ডলীয় করোশন কি প্রভাবিত, অর্থাৎ এই পদার্থগুলো যত বেশি থাকবে করোশন তোমার কি বেশি ঘটবে। করোশন উপাদান সমূহের প্রকৃতি বায়ুমণ্ডলীয় করোশনকে প্রভাবিত করে, যেমন অ্যালুমিনিয়াম, নিকেল, কপার, স্টেনলেস স্টিল ইত্যাদি ধাতব পদার্থগুলো আয়রনের তুলনায় বায়ুমণ্ডলীয় করোশন ভালো রেজিস্ট্যান্ট মানে কি বাধা, তার মানে কি অ্যালুমিনিয়াম, নিকেল, কপার, স্টেনলেস স্টিল এগুলাতে সহজে করোশন ঘটে না, কিন্তু আয়রনে খুব সহজে করোশন ঘটে, তার মানে এগুলাতে রেজিস্ট্যান্ট বেশি থাকে। এমনকি যদি বায়ু এবং বৃষ্টিতে সম্পূর্ণরূপে খোলা অবস্থা রাখা, তাও তোমার এই পদার্থগুলো সহজে করোশন ঘটে না, কিন্তু আয়রনে খুব দ্রুত করোশন ঘটে। ঘন কুয়াশা বায়ুমণ্ডলীয় করোশনকে প্রভাবিত করে, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, আপেক্ষিক আর্দ্রতা বেড়ে গেলে ঘন কুয়াশার কি সৃষ্টি হয়। সাধারণত বায়ুমণ্ডলে সালফার ডাইঅক্সাইডের উপস্থিতি ঘন কুয়াশার সৃষ্টি করে। সালফার ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে যত বেশি থাকবে ঘন কুয়াশা বেশি হবে, আর সালফার ডাইঅক্সাইড পরিমাণ যত বেশি হবে তত তোমার করোশনটা বেশি ঘটবে। এই যে পানি অথবা ময়েশ্চার এর সাথে বিক্রিয়া করে, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড পানির সাথে বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড গঠন করবে, আর এই সালফিউরিক অ্যাসিডে তোমার কি ধাতুর সাথে কি বেশি ক্ষয়প্রাপ্ত করবে এবং অন্য যৌগে রূপান্তর করবে সেই ধাতুটার সাথে বিক্রিয়া করে, তখন করোশনটা কি বেশি করবে। বুঝা গেছে? আজকে আমরা ক্লাস এখানেই রাখলাম, আগামী ক্লাসে বাকিটা আমরা দেখবো। স্যার প্রেজেন্ট